আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে প্রচলিত চিকিৎসা সম্পর্কে কিছু ভুল ধারণা ভাঙতে আজ আমি কিছু কথা বলতে চাই যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2025 উপলক্ষে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2025 আমাদের দ্বারে সমাগত প্রায়। প্রতি বছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিশেষ স্লোগান থাকে, প্রতিবদ্ধ বিষয় থাকে। এবারে প্রতিবদ্ধ বিষয় আপনারা সবাই জেনে গেছেন এরই মধ্যে যে রক্তচাপ সঠিক বা নির্ভুলভাবে পরিমাপ করুন, এটাকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আমার আজকে দুই একটি কথা, যেটা প্রচলিত ভুল ধারণা রয়েছে উচ্চ রক্তচাপ সম্পর্কে, সে বিষয়ে দুই একটি কথা আলোকপাত না করলেই নয়। প্রথমত, উচ্চ রক্তচাপ কার আছে কার নেই, কে উচ্চ রক্তচাপে ভুগছেন কে ভুগছেন না, এই বিষয়ে অনেকে এসে, যেমন আমাদের চেম্বারে, আমাদের হাসপাতালে অনেকে এসে সরাসরি বলেন যে আমার প্রেশার বেড়ে গেছে। তা আমরা জিজ্ঞেস করি, আপনি কি করে বুঝলেন যে প্রেশার বেড়ে গেছে? ও যে ঘাড় ব্যথা করছে। এটা একেবারেই ভুল ধারণা। সাধারণভাবে হাইপারটেনশন কোনো ধরনের উপসর্গ তৈরি করে না, যদি না কোনো জটিলতার সৃষ্টি না হয়। দুই এক ক্ষেত্রে প্যালপিটেশন, বুকে ব্যথা, অস্থিরতা, এই ধরনের মাথা ব্যথা হতে পারে, কিন্তু ঘাড় ব্যথা হাইপারটেনশনের উপসর্গ কোনো সময় হতে পারে না, এবং ঘাড় ব্যথা দিয়ে কোনো সময় বলা যাবে না যে আমি হাইপারটেনশনে ভুগছি। কিন্তু আমরা যদি পরক্ষণে জিজ্ঞেস করি ব্লাড প্রেশার মাপলে কত পাওয়া গেল, উনি বললেন যে এমন একটা ফিগার যেটা নর্মাল, 120/70-75 এরকম একটা। সুতরাং হাইপারটেনশন কোনো ধরনের শারীরিক উপসর্গ তৈরি করে না। হাইপারটেনশন যদি না সাডেনলি ভেরি হাই হয়ে যায় অথবা কোনো ধরনের জটিলতার সৃষ্টি না করে। সুতরাং যদি আমি বলতে চাই আমি হাইপারটেনশন রোগে ভুগছি, তাহলে আমাকে ব্লাড প্রেশার সঠিকভাবে নির্ভুলভাবে পরিমাপ করে আমাকে বলতে হবে হ্যাঁ আমি হাইপারটেনশনে ভুগছি। দ্বিতীয়, একবার ব্লাড প্রেশার বাড়লেই কি আমি হাইপারটেনশন রোগী হয়ে গেলাম? সেটাও কিন্তু না। যে আমার প্রেশার ছিল, আমি প্রেশারের ওষুধ খেলাম, আমি ভালো হয়ে গেছে, এখন বাদ দিয়ে দিলাম, সেটাও কিন্তু হাইপারটেনশন রোগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ প্রেশার একবার যদি কেউ হাইপারটেনসিভ হয়ে যান, সাধারণভাবে রোগটা সারা জীবনই থাকবে, সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে কম বেশি। সুতরাং হাইপারটেনশন রোগ একবার ব্লাড প্রেশার বাড়লে আমরা তাকে হাইপারটেনশন বলি না। পরপর কয়েকটা রেকর্ড যদি একইভাবে প্রেশার বেশি থাকে, তখন আমরা তাকে হাইপারটেনশন বলি। তৃতীয়ত, অনেকে বলেন যে আমার যখন প্রেশার বাড়ে আমি তখন ওষুধ খাই, প্রেশার যখন নর্মাল হয়ে যায় আমি বাদ দিয়ে দিই। এটা অত্যন্ত ভুল ধারণা। যেহেতু হাইপারটেনশন রোগটা একবার হওয়ার পরে সারা জীবনই থাকবে, সুতরাং চিকিৎসা সারা জীবনই চলবে। চিকিৎসার একটা অংশ হচ্ছে জীবন ধারণের পদ্ধতির পরিবর্তন, আরেকটা হচ্ছে চিকিৎসা বা ওষুধের প্রয়োগ। সুতরাং দুটোকেই সারা জীবন চালিয়ে যেতে হবে। অনেকে বলেন যে আমি ওষুধ খেতে চাই না, কারণ ওষুধ খেলে অভ্যস্ত হয়ে যাব, সারা জীবনই ওষুধ খেতে হবে। আসলে এটাও এক ধরনের ভুল ধারণা। হাইপারটেনশন রোগটাই যেহেতু সারা জীবন, ডায়াবেটিসের মতো হাইপারটেনশনও সারা জীবনের রোগ। হার্টে ব্লক হলে সারা জীবনই ওষুধ খেতে হয়। হাইপারটেনশনটাও তদ্রূপ। একবার হাইপারটেনশন হওয়া মানে সারা জীবনই প্রেশার থাকবে, সুতরাং চিকিৎসা সারা জীবন। এটা অভ্যাস অথবা অভ্যাস না করার বিষয়টা এখানে কিন্তু নেই। এখানে হতে প্রয়োজনীয়তা। আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্যে আপনাকে ওষুধ, জীবন পদ্ধতির বা জীবনাচরণের পদ্ধতি, স্বাস্থ্যকর জীবন ধারণের পদ্ধতি মেনে চলতে হবে সারা জীবন, যেহেতু প্রেশারটা সারা জীবন থাকবে। এখানে অভ্যাসের ব্যাপার নয়। আপনার প্রেশার কন্ট্রোল রাখার জন্য খেতে হবে, আপনাকে নিরাপদ থাকার জন্য খেতে হবে, আপনাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করে জটিলতাগুলো এড়ানোর জন্যে, জটিলতাগুলোকে বেঁচে থাকার জন্যে আপনাকে হাইপারটেনশনের ওষুধ গ্রহণ করতে হবে সারা জীবন। অনেকে প্রেশার বাড়ার সময় তেঁতুল খেয়ে নেন, অনেকে লেবুর পানি খেয়ে নেন। এগুলো এক ধরনের ভুল চিকিৎসার শিকার হন। অনেকে বুঝে না বুঝে শিকার হয়ে যান। তেঁতুলের সরাসরি কোনো রোল নাই ব্লাড প্রেশার কমানোতে। ব্লাড প্রেশার বাড়লে পরে এমনিতেই অনেক সময় কমে যাবে। আপনি উত্তেজিত হন, রাগান্বিত হন, চিন্তান্বিত হন, আপনার ব্লাড প্রেশার বাড়বে। আপনি একটু কাম ডাউন হলে দেখবেন যে আস্তে আস্তে প্রেশার কমে যাবে। সুতরাং দিস ইজ এ ন্যাচারাল ফিনোমেনা। এমনিতেই ব্লাড প্রেশার একটা সময় পরে একটু কমে যাবে।
সুতরাং তেঁতুল খেলেন তারপর দেখলেন প্রেশার কমে গেল, এটা মোটেও সঠিক ধারণা নয় এবং তেঁতুল খাওয়ার কোনো প্রয়োজন নাই। মাঝে মাঝে অনেকের তেঁতুল খেয়ে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বমি হতে পারে, সেটা আরেকটা অস্বস্তির কারণ হতে পারে ওই সময়টায়, কারণ তেঁতুলের মধ্যে আবার লবণ থাকে, লবণ ব্লাড প্রেশার বাড়াতে পারে। সুতরাং তেঁতুল পানির কোনো রোল নেই হাইপার টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে। অনেকে বলেন যে আমি হাইপার টেনশন বাড়লে আমি বুঝতে পারি, আমি প্রেশারের ওষুধ খাই এবং তারপরে আবার ভালো হয়ে যায়, তারপরে বন্ধ করে দিই। এই ধরনের ইরেগুলার ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে রোগীর ক্ষতির কারণ হয়ে যেতে পারে, কারণ ব্লাড প্রেশারের যে ফ্লাকচুয়েশনটা, এই ফ্লাকচুয়েশনটা ভিতরে রক্তনালীর গাত্রে এক ধরনের ক্ষতিকর প্রভাব তৈরি করে, যেটা পরবর্তীতে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং ইরেগুলার ট্রিটমেন্টও একটা মানুষের ক্ষতির কারণ হতে পারে। আমাকে রেগুলার সময় মতো আমাকে হাইপার টেনশনের ওষুধ খেয়ে যেতে হবে। এখন অনেকে বলেন আমার বয়স তো কম, আমি কেন ওষুধ খাবো, যাদের বয়স বেশি তাদের প্রেশার হবে তারা খাবে। এটাও কিন্তু সঠিক নয়। আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত আছেন যে চাইল্ডহুড হাইপার টেনশন, অল্প বয়সে শিশুদেরও হাইপার টেনশন ডেভেলপ হতে পারে। সেসব ক্ষেত্রে আমরা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি হাইপার টেনশন বা সুনির্দিষ্ট একটা কারণের জন্য প্রেশার হওয়া। সেক্ষেত্রেও কিন্তু একটা বাচ্চার বয়স যদি 1 বছরও হয়, 1 মাসও হয় এবং প্রেশার বেশি থাকে, তাকে কিন্তু প্রেশারের ওষুধ দিতে হবে, প্রয়োগ করতে হবে, তাকে খাওয়াই দিতে হবে, যাতে হাইপার টেনশনের ক্ষতিকর প্রভাব থেকে ওই অল্প বয়সের বাচ্চাটা রক্ষা পায়। সুতরাং আপনাকে দেখতে হবে যে আপনার ব্লাড প্রেশার কেমন। বয়স ইজ নট দ্য ফ্যাক্টর ফর ট্রিটমেন্ট। এই জন্য আমাকে বয়স চিন্তা না করে আমার ব্লাড প্রেশার কত সেদিকে আমাকে খেয়াল করতে হবে। তো সুতরাং বয়সটাও কিন্তু বড় ফ্যাক্টর নয়। বয়স কম হলেও যদি প্রেশার বেশি থাকে আমাকে শুরু করতে হবে, চালিয়ে যেতে হবে এবং পরবর্তীতে চিকিৎসকের উপদেশ অনুযায়ী সে ওষুধের ডোজ কম বেশি করতে হবে। অনেকে বলেন যে প্রেশারের ওষুধে কিডনি নষ্ট হয়ে যায়, এটাও একটা অত্যন্ত ভুল ধারণা এবং রীতিমতো ভয়ঙ্কর একটা ধারণা, যেটা মানুষকে চিকিৎসা ক্ষেত্রে দূরে রাখতে পারে। বরঞ্চ উল্টোটা, হাইপার টেনশনের একটা বড় জটিলতা হচ্ছে কিডনি ড্যামেজ করে দেওয়া, কিডনি ফেইলিওর হওয়া, আস্তে আস্তে কিডনি বৈকল্যের দিকে যাওয়া। সেটা তখনই ঘটে যখন হাইপার টেনশন নিয়ন্ত্রণের মধ্যে না থাকে। নিয়ন্ত্রণে থাকলে পরে এ ধরনের কিডনি বৈকল্যতা হয় না। সুতরাং জিনিসটা উল্টো, বরঞ্চ হাইপার টেনশনের ওষুধগুলো মানুষের কিডনি রক্ষার ক্ষেত্রে, কিডনির বৈকল্য প্রিভেন্ট বা প্রতিরোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রেশারের ওষুধ কখনোই কিডনি বৈকল্য ডেকে আনে না, বরঞ্চ কিডনিকে ভালো রাখে ইন দ্য লং রান। অনেকে বলেন যে প্রেশার ওষুধের সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট ছাড়া কোন ওষুধ আছে? সাইড ইফেক্ট প্রত্যেকটা ওষুধের আছে। সাধারণত এই সাইড ইফেক্টগুলো অত্যন্ত মাইল্ড, মৃদু ধরনের এবং ওষুধ কমালে পরে, বাদ দিলে পরে সাইড ইফেক্টগুলো চিকিৎসা করা যায়, সাইড ইফেক্টগুলো রিভার্ট করা যায়, ভালো হয়ে যায় একটা মানুষ। তারপরে সেসব ক্ষেত্রে আমরা বিকল্প ওষুধের সন্ধান করি, যে বিকল্প ওষুধ দিয়ে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার চেষ্টা করি। সুতরাং ব্লাড প্রেশার ওষুধের সাইড ইফেক্ট আছে, কিন্তু সাইড ইফেক্ট থেকেও আমাদের হিসাব করতে হবে আমরা কত উপকার পাচ্ছি ওষুধ প্রয়োগের মাধ্যমে। হাইপার টেনশন কন্ট্রোল করে আমি ব্রেন স্ট্রোক থেকে বেঁচে থাকতে পারি, আমি হার্ট অ্যাটাককে আমি দূরে রাখতে পারি, কিডনি বৈকল্যকে আমরা দূরে রাখতে পারি। সুতরাং এই যে উপকার এবং হাইপার টেনশন ওষুধের যে অপকার, দুটাকে যদি আমরা দুই পাল্লায় রাখি তাহলে উপকারটা লক্ষাধিক গুণ বেশি। সুতরাং সাইড ইফেক্টের দিকে তাকানো যাবে না, আমাকে তাকাতে হবে আমি কি উপকার পাবো হাইপার টেনশন কন্ট্রোল করলে। এবং আমি যদি ওষুধ না খাই, প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, আমার ক্ষেত্রে কি কি ক্ষতি বয়ে আনতে পারে, এই দুটোকে দুই পাল্লায় রেখে আমাকে হিসাব করতে হবে। সুতরাং সাইড ইফেক্ট হবে, সাইড ইফেক্ট চিকিৎসা করা যাবে, সাইড ইফেক্ট রিভার্ট হয়ে যাবে, সাইড ইফেক্ট ভালো হয়ে যাবে, বিকল্প ওষুধ প্রয়োগ করে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাবে। সুতরাং সাইড ইফেক্টের ভয়ে ওষুধ বাদ দেওয়া, গ্যাপ দেওয়া, কমিয়ে দেওয়া, নিজের মতো করে বাড়ানো কমানো কোনোভাবেই যাবে না। অনেকে বলেন যে আমার প্রেশার 220, 120, আমি তো ভালো হয়েছি, ওষুধ কেন খাবো? সেটাও কিন্তু ভুল ধারণা। ভালো থাকা না থাকা প্রেশারে ওষুধের চিকিৎসার উদ্দেশ্য নয়। ঘাড় ব্যথা কমানো, মাথা ব্যথা কমানো প্রেশারে ওষুধের চিকিৎসার উদ্দেশ্য নয়। প্রেশারে ওষুধের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে ব্লাড প্রেশার থেকে পরিমিত পর্যায়ে নামিয়ে আনা, যাতে ব্লাড প্রেশারের খারাপ প্রভাব থেকে একটা মানুষ রক্ষা পায়। সুতরাং আপনার ঘাড় ব্যথা কমলো কি কমলো না, মাথা ব্যথা কমলো কি কমলো না, অস্থিরতা কমলো কি কমলো না, সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় ব্লাড প্রেশার কত। সুতরাং আপনি ব্লাড প্রেশার বেশি থাকা অবস্থায় আপনি যতই ভালো থাকেন, এই ভালো থাকাটা পরিণামে ইন দ্য লং রান
দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। কারণ আপনাকে ব্লাড প্রেশার অঙ্কটাকে নিচে নামিয়ে আনতে হবে। সেটাকে আমরা বলছি টার্গেট ব্লাড প্রেশার, সাধারণত 130/80 +- 10 বলে থাকি আমরা। সুতরাং ওই লেভেলে ব্লাড প্রেশার আনতে হবে। আপনি যতই ভালো থাকেন আর না থাকেন, টার্গেট ওইটা। সুতরাং আমাদের ভুলে গেলে চলবে না, আমি ভালো থাকলাম, প্রেশার বেশি থাকলো, এটা সব শেষ ভালো এ দিয়ে হবে না, এটা ক্ষতির কারণ হবে। সুতরাং ভালো থাকলেও প্রেশার যদি বেশি থাকে, অবশ্যই আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, জীবনাচরণের নিয়মকানুন মেনে চলতে হবে, যাতে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে। এবং ব্লাড প্রেশারের ক্ষতিকর প্রভাব, যেগুলো নীরব ঘাতক বলছি আমরা, ভিতরে মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে, সেই হাইপারটেনশনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য আমাকে ওষুধ চালিয়ে যেতে হবে, সারা জীবন চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ওষুধের ডোজ কমানো বাড়ানো লাগতে পারে, সাইড এফেক্ট হলে ওষুধ পরিবর্তনও করা লাগতে পারে, কিন্তু সে সিদ্ধান্ত নেবেন আপনার চিকিৎসক। কিন্তু আমাকে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য মানসিকভাবে সারা জীবন ওষুধ খেয়ে যাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাকে উপলব্ধি করতে হবে। তাহলে আমরা ভালো থাকবো, তাহলে আমরা আমাদের কিডনি রক্ষা করতে পারবো, হার্ট রক্ষা করতে পারবো, ব্রেন রক্ষা করতে পারবো, রক্তনালীগুলো ভালো থাকবে, পায়ের রক্তনালীগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। অত্যন্ত সহজভাবে এবং অত্যন্ত সহজলভ্য ওষুধ দিয়ে, কম খরচের ওষুধ দিয়ে হাইপারটেনশন নামক একটা নীরব ঘাতককে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, তা আমরা কিন্তু আখেরে ইন দ্য লং রান আমরা ভালো থাকব এবং ভালো থাকাটা অত্যন্ত সহজ। সবাইকে ধন্যবাদ।